হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট 4। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল। সঠিক উত্তরটি হবে অপশন বি, পুণ্ড্রবর্ধন। পরের প্রশ্ন দিয়ে দেখ, বখতিয়ার খলজি মারা যান। সঠিক উত্তরটি হবে অপশন বি, 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। পরের প্রশ্ন তিনি দেখ, রামচরিত কাব্যের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেছেন। এরপর দেখো, দুইয়ের দাগ, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। এক, সকলোত্তর পথনাথ কার উপাধি ছিলেন? উত্তর হবে হর্ষবর্ধনের। দুই, পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হবে বরেন্দ্র। তিন, লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল? উত্তর হবে বিক্রমপুর। পরের প্রশ্ন, সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? উত্তর হবে সুবক্তগিন। সুবক্তগিন ছিলেন সুলতান মাহমুদের পিতার নাম। এরপর দেখো, পাঁচের দাগ, রামচরিত কাব্য গ্রন্থটি থেকে আমরা কি বিষয়ে জানতে পারি? উত্তর হবে রামের সীতা উদ্ধারের কাহিনী জানতে পারি। এছাড়াও রামপালের যে কাহিনীটা ছিল, রামপাল যে রাজত্ব ছিল, শাসন ব্যবস্থা, সেটাও কিন্তু জানা যায়। পরের প্রশ্ন, ছয়ের দাগ, শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে সুদীপ্ত কর্ণামৃত। পরের প্রশ্ন, সাতের দাগ, গীতগোবিন্দম কাব্যের রচয়িতাকে? উত্তর হবে জয়দেব। এরপর দেখো, তিনের দাগ, নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একের দাগে বলছে গৌড়তন্ত্র বলতে কি বোঝো? দেখো উত্তর, শশাঙ্কের আমলে গৌড়ে গড়ে ওঠা শাসন ব্যবস্থা গৌড়তন্ত্র নামে পরিচিত। গৌড় রাজ্যের রাজকর্মচারীরা এই ধরনের শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। প্রকৃতিপক্ষে তারা কেন্দ্রভাবে গ্রামের স্থানীয় লোকেদের কাজকর্ম নিয়ন্ত্রণ করত, আর এইভাবে গৌড়ে কেন্দ্র শাসন ব্যবস্থা পরিচালিত হতো। অথবা হিজরত কি? দেখো উত্তর, হজরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়ে থাকে। চলো পরের প্রশ্ন। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। পরের প্রশ্ন দিয়ে দাও, পঞ্চরত্ন কাদের বলা হয়? দেখো উত্তর, পঞ্চরত্ন বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন ছিলেন জয়দেব, ধয়ী, গোবর্ধন, উমাপতি, ধর, শরণ। এইটুকু লিখবে। অথবা বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের জন্ম হয় কিভাবে? দেখো উত্তর, পাল যুগের ধর্ম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুগামী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এই যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। এই যুগে সহযান ও কালচক্রযান নামেও আরও দুটি বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়েছে। এটুকু লিখবে। পরের প্রশ্ন 4 দাগ, নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো। এক, ত্রিশক্তি সংগ্রাম কি? উত্তর, ত্রিশক্তি। ত্রিশক্তি সংগ্রামে 3টি রাজশক্তি ছিল: বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। কারণটা লিখে দিবে। ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ, কনৌজের অধিকারকে নিয়ে ত্রিশক্তি সংগ্রামের সূত্রপাত হয়েছিল। এই সংগ্রামের মূল কারণ নিহিত ছিল কনৌজের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ঐতিহ্যগত গুরুত্বের মধ্যে। কারণটা অবশ্যই লিখবে। 2, পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো? দেখো উত্তর, বাংলায় চিরকালই প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। পাল ও সেন যুগও এর ব্যতিক্রম হয়নি। আলোচ্য সময়কার বাংলায় ধান, সর্ষে, কার্পাস, পান, সুপারি, এলাচ প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হতো। তাছাড়া আম, কাঁঠাল, ডালিম, খেজুর, নারকেল, মহুয়া প্রভৃতি ফল উৎপন্ন হতো। পাল ও সেন যুগে উৎপাদিত ফসলগুলি অধিকাংশই চাষ আজও হয়, তবে বর্তমানে মহারাষ্ট্র, গুজরাট অঞ্চলে কার্পাস তুলোর চাষ ভালো হলেও বাংলায় তা কমে গেছে। এতটুকু সুন্দর করে লিখে দেবে, ঠিক আছে? অথবা পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কেন কম দিন স্থায়ী হয়েছিল? দেখো, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? উত্তর, বাংলায় পাল শাসন 400 বছরের বেশি সময় স্থায়ী ছিল, কিন্তু সেন শাসনের স্থায়িত্ব ছিল 100 বছরের কিছু বেশি সময়। এর কয়েকটি কারণ। 1 নম্বর ছিল জনসমর্থন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা নির্বাচিত এবং প্রবল জনসমর্থন নিয়ে সিংহাসনে বসেছিলেন, কিন্তু সেন বংশের পিছনে কোনো জনসমর্থন ছিল না। সেন বংশের শাসন প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল পাল রাজাদের দুর্বলতা।
পরের পয়েন্ট করবে প্রশাসনিক দক্ষতা। সেন রাজাদের তুলনায় পাল শাসকরা অনেক বেশি দক্ষ ছিলেন। পাল শাসকরা যেখানে ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, সেখানে তুর্কি আক্রমণের সংবাদ শুনে লক্ষণ সেনে বাংলা ছেড়ে পালিয়ে যান। পরের পয়েন্ট করবে উন্নত সাংস্কৃতিক পরিবেশ। শিক্ষা দীক্ষাতেই হোক বা সাহিত্য সংস্কৃতি, শিল্পকলাই হোক বা ধর্মচর্চা, সব দিক দিয়েই সেন যুগ থেকে পাল যুগ ছিল এগিয়ে। এইটুকু সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন তিনের দাগ, দক্ষিণ ভারতের খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখো। দেখো, দক্ষিণ ভারতের খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন হয়েছিল? উত্তর, নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ ভারতের বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটেছিল। বাণিজ্যিক উন্নতির কারণসমূহ: এক লিখবে কৃষির উন্নতি। কাবেরী নদী ও তার শাখা নদীগুলি থেকে খাল কেটে জলসেচের ব্যবস্থা করা হয়। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। বেশি পরিমাণে কৃষিজ পণ্য সামগ্রীর উৎপাদন বাণিজ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। দুই, বণিক সংগঠন। আলোচ্য সময় দক্ষিণ ভারতে বণিকরা সংঘবদ্ধ হয়ে বণিক সংগঠন গড়ে তোলে, ফলে সেখানে বণিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যের উন্নতি ঘটে। তিন, চোলদের প্রভাব। চোলদের সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা ও নৌশক্তির দেশের আভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের উন্নতি ঘটাতে সাহায্য করেছিল। এইটুকু লিখবে। এরপর দেখো 5-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 100 থেকে 120টি শব্দের মধ্যে এক বলছে ইসলাম ধর্ম প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তরটা, ইসলাম ধর্ম প্রচারের আগে আরব দেশের পরিচয়। ভারতের পশ্চিম আরব সাগরের উপরে আরব দেশ। এদেশের অধিকাংশই মরুভূমি। এদেশে যাযাবরদের বেদুইন বলা হতো। এদেশের দুটি গুরুত্বপূর্ণ শহর হল মক্কা, মদিনা। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে আরব উপজাতিদের প্রধান জীবিকা ছিল ব্যবসা। দুটি বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত ছিল মক্কা শহর। মক্কা দখল করা নিয়ে উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগে থাকত। তারপর পয়েন্ট করবে ইসলাম ধর্ম প্রচারের পর আরব দেশের বদল। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব উপদ্বীপে ইসলাম ধর্মের সৃষ্টি হয়। ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদ মক্কা ও মদিনা সহ আরবের বিরাট ভূখণ্ড ইসলাম ধর্ম প্রচার করেন। হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচারের ফলে আরব উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ হয়। আরব উপজাতিদের মধ্যে ঐক্য গড়ে ওঠে। হযরত মুহাম্মদের মৃত্যুর পূর্বেই আরবের মূল ভূখণ্ড ইসলাম ধর্মে ভালোভাবে ছড়িয়ে পড়েছিল। 2, পাল সেন যুগে বাংলা শিল্প, স্থাপত্য, ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তরটা লিখবে, পাল আমলে বাংলা শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায়। টেরাকোটা ও ধাতু শিল্প লিখবে, চিত্রশিল্প লিখবে, শিল্পরীতি লিখবে। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তোমরা একটু স্ক্রিনশট করে দাও, ঠিক আছে? চলো। অথবা দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। দেখো, দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। এখান থেকে লিখবে উত্তর, চোল শক্তির উত্থানের পটভূমি। চোলরা ছিল দক্ষিণ ভারতে আঞ্চলিক শক্তি। কাবেরী ও তার শাখা নদীর বদ্বীপ অঞ্চলে রাজা মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়লাল চোল রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাদের রাজধানীর নাম হয় তাঞ্জোর বা তাঞ্জাভুর। এরপর পাণ্ডবা ও পল্লবদের কিছু অঞ্চল চোলদের দখলে আসে। এরপর প্রথমে রাজরাজের আমলে বর্তমান তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলের বেশ কিছু অংশ চোল রাজ্যের অন্তর্ভুক্ত হয়। প্রথম রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল কল্যাণী চালুক্যদের পরাজিত করেন। বাংলায় গঙ্গা নদীর তীরবর্তী এক অভিযানে পাল রাজাদের হারিয়ে তিনি গঙ্গাইকোন চোল উপাধি নিয়েছেন। পরীক্ষায় আসে গঙ্গাইকোন চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজরাজ। এ সময় চোলদের নৌশক্তি অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। এইভাবে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থান হয়েছিল। এইটুকু খুব সুন্দর করে লিখবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।